হুমায়ুন কবিরকে শোকজ করল তৃণমূল, কড়া হাতে দলীয় শৃঙ্খলা রক্ষার প্রথম নজির, কি জবাব দিলেন? ঝুঁটি ধরে সাধুকে শূন্যে তুলে ধরলেন, গ্রেট খালি। হাততালিতে ফেটে পড়ল জনতা, প্রশংসা করলেন সাধুও। ভোজপুরি গানে রিল বানিয়ে বিতর্কে মা ছেলে জুটি, আচরণ পুত্রসুলভ নয়, দাবি নেট মাধ্যমের। নমস্কার, আপনারা দেখছেন মুর্শিদাবাদ নিউজ সংবাদ। আজকে তাজা কয়টি খবর। হুমায়ুন কবিরকে শোকজ করল তৃণমূল। দলীয় সূত্রে খবর, 3 দিনের মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে। হুমায়ুন জানিয়েছেন, বুধবার বিধানসভায় এসে শোকজের কথা তিনি জানতে পেরেছেন। হুমায়ুন কবিরকে শোকজ করল তৃণমূল। শাসক দল সূত্রে খবর, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অমান্য করে দল নিয়ে প্রকাশ্যে বিতর্কিত মন্তব্য করায় ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুনকে শোকজ করা হয়েছে। দলীয় সূত্রে খবর, 3 দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে তাকে। বুধবার বিধানসভায় এসেছেন হুমায়ুন। বিধায়ক জানিয়েছেন, তিনি বিধানসভায় এসেই শোকজের কথা জানতে পেরেছেন। হুমায়ুন বলেন, শুনেছি আমাকে শোকজ করা হয়েছে। আমি হাতে কোনো চিঠি পাইনি। তবে আমার কথায় যদি দলের অস্বস্তি হয়, আমি তার জবাব দেব। সোমবার কালীঘাটে মমতার বাড়িতে তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক ছিল। দলীয় সূত্রে জানা গিয়েছে, বৈঠকে মমতা স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন, দলের নেতারা চাইলে যেখানে খুশি যেতে পারবেন। কিন্তু দল নিয়ে যা খুশি তাই বলতে পারবেন না। এই দলীয় শৃঙ্খলা না মানলে তাকে প্রথমে শোকজ করা হবে। সংশ্লিষ্ট নেতাকে জবাব দিতে হবে। দলনেত্রীর ওই কড়া নির্দেশের পর দলীয় শৃঙ্খলা রক্ষার প্রথম নজির তৈরি হলো তৃণমূলে। তৃণমূল সূত্রেই খবর, মমতার নির্দেশ, পর পর 3 বার কোনো নেতা যদি একই ঘটনা ঘটান, তাহলে ওই নেতাকে দল থেকে বহিষ্কার করা হবে। ঘটনাচক্রে, নেত্রীর নির্দেশে 24 ঘন্টা কাটতে না কাটতেই দল নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন হুমায়ুন। তিনি বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে যে কয়েকজন ঘিরে রয়েছেন, যে জন নিজেদের পরিকল্পনার মধ্যে রেখেছেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কতটা ভালো চান, পশ্চিমবঙ্গের শাসক হিসাবে তাকে দীর্ঘমেয়াদে দেখতেই চান কিনা, তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। যারা ক্ষমতায় আছেন, যারা দলটাকে গুলিয়ে দিতে চাইছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিজের জায়গা ঠিক রাখতে চাইছেন, কানে মন্ত্রণা দিচ্ছেন, 2026 সালে তারা জবাব পাবেন। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা মানি। তৃণমূল যদি আগামী দিনে আমাকে টিকিট না দেয়, বেঁচে থাকলে অপকর্মের জবাব দেব। তৃণমূল সূত্রে খবর, বিধানসভার বাইরে দাঁড়িয়ে হুমায়ুনের ওই মন্তব্যে বেজায় অস্বস্তিতে পড়তে হয়েছে দলীয় নেতৃত্বকে। একদা অধীরের ভাবশিষ্য হুমায়ুন আগে কংগ্রেসে ছিলেন। 2011 সালে বিধায়ক হয়েছিলেন রেজিনগর থেকে। এরপর 2013 সালে কংগ্রেস ছেড়ে তিনি তৃণমূলে যোগদান করেন বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে। সঙ্গে সঙ্গেই তাকে প্রতিমন্ত্রী করেন মমতা। উপনির্বাচনে হেরে গেলে মুর্শিদাবাদের রাজনীতিতে তার প্রভাব কমে। পরে 2015 সালের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে বিরূপ মন্তব্য করে দল থেকে বহিষ্কৃত হয়েছিলেন। 2016 সালে রেজিনগরে নির্দল প্রার্থী হিসেবে লড়াই করে তৃণমূল প্রার্থী সিদ্দিকা বেগমকে 3য় স্থানে পাঠিয়ে দিয়েছিলেন হুমায়ুন। যদিও নিজে জিততে পারেননি, বিজেপিতেও যোগ দিয়েছিলেন তারপর। 2019 সালে বহরমপুরে তাকে প্রার্থীও করেছিল পদ্মশিবির। ভোটে হারার পর 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে ফের তৃণমূলে প্রত্যাবর্তন হয় হুমায়ুনের। একবার নিজের পুরনো কেন্দ্র থেকে সরিয়ে তৃণমূল তাকে প্রার্থী করেছিল ভরতপুরে। জিতেওছেন। কিন্তু সাম্প্রতিক কালে হুমায়ুনের বেশ কয়েকটি বিতর্কিত মন্তব্য দলকে অস্বস্তিতে ফেলেছে। গত লোকসভা নির্বাচনে বহরমপুরের দল ইউসুফ পাঠানকে প্রার্থী করায় বিদ্রোহ ঘোষণা করেছিলেন হুমায়ুন। বিধানসভার বাইরে দাঁড়িয়েই তার বহিরাগত প্রার্থী মন্তব্য নিয়ে দলে বিস্তর আলোচনা হয়েছিল। যদিও পরে বিষয়টি মিটমাট হয়। ইউসুফের হয়ে প্রচারও করেছিলেন। ইউসুফও জিতেছেন ভোটে। কিন্তু হুমায়ুন নিজের জায়গাতেই রয়েছেন। ফের বিতর্কিত মন্তব্য করে শীর্ষ নেতৃত্বের রোষে তিনি। শুধুমাত্র আরামবাগ মহকুমাতেই আবেদনের সংখ্যা 77। কথা জেনে বিরোধীদের দাবি, কেন্দ্রীয় আবাস প্রকল্পে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অমূলক ছিল না। তৃণমূল দুর্নীতির অভিযোগ মানেনি। পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাস তালিকায় তৃণমূলের বেশ কিছু নেতা, জনপ্রতিনিধি এবং তাদের আত্মীয়দের নাম থাকার অভিযোগ উঠেছে হুগলিতে। বর্তমানে ওই তালিকার চূড়ান্ত যাচাই পর্বে বাংলা আবাস যোজনা থেকে সেই সব নেতাদের অনেকে নিজেদের অযোগ্য দাবি করে তালিকা থেকে নাম বাদ দেওয়ার আবেদন করেছেন জেলা প্রশাসনের কাছে। শুধুমাত্র আরামবাগ মহকুমাতেই আবেদনের সংখ্যা 77। কথা জেনে বিরোধীদের দাবি, কেন্দ্রীয় আবাস প্রকল্পে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অমূলক ছিল না।
তৃণমূল দুর্নীতির অভিযোগ মানেনি। আরামবাগ মহকুমার গোঘাট 2 ব্লকের তৃণমূল সভাপতি সৌমেন দিগার ওই তালিকা থেকে তার বাবা শঙ্কর দিগারের নাম কাটার আবেদন করেছেন। তিনি বলেন, 2018 সালে সমীক্ষার সময় আমাদের মাটির বাড়ি থাকায় আবাস তালিকায় বাবার নাম ছিল। এখন চাষাবাদ করে বাড়ি করেছি, তাই নাম কাটানোর আবেদন করেছি। একই কথা জানান গোঘাটের বেঙ্গাই অঞ্চল তৃণমূল সভাপতি মিলন কেওড়া, আরামবাগের মলয়পুর 2 পঞ্চায়েতের প্রাক্তন অঞ্চল সভাপতি প্রবীর মুখোপাধ্যায়ের মতো অনেকেই। আবার গোঘাট 2 ব্লকের তৃণমূল পরিচালিত শ্যামবাজার পঞ্চায়েতের প্রধান প্রভাত গোস্বামীর বক্তব্য, আমি মাটির বাড়িতে থাকলেও প্রধানের পদে থেকে আবাস নেব না বলে লিখিত জানিয়েছি। গোঘাট 1 ব্লকের দলের সভাপতি সঞ্জিত পাখিরা জানিয়েছেন, তারা এখনো মাটির বাড়িতে থাকেন, কিন্তু তালিকায় নাম থাকলেও তৃণমূলের ব্লক সভাপতি হিসাবে সরকারি প্রকল্পের বাড়ি নিতে অস্বীকার করেছেন। তার বক্তব্য, কেন্দ্র এই প্রকল্পে টাকা বন্ধ করার পর মুখ্যমন্ত্রী খুব আর্থিক কষ্টের মধ্যেই গরিব মানুষের বাড়ি দিচ্ছেন। আমার জায়গায় কোনো অসহায় এটা পেলেই ভালো হবে। নেতাদের নাম কাটানোর আবেদন নিয়ে জেলা প্রশাসনের এক কর্তা বলেন, যে রকম কঠোরভাবে সমীক্ষা হচ্ছে, তাতে অযোগ্যরা এমনিতেই বাদ যাবেন। তাই কে কি আবেদন করলেন, তাতে কিছু আসে যায় না। বরং কঠোরভাবে সমীক্ষা হওয়ার পর তবে নাম কাটানোর আবেদনের বিষয়টা আমরা ভালো চোখে দেখছি না। জেলা প্রশাসনেরই একটি সূত্রে জানা গিয়েছে, যে তালিকা যাচাই চলছে, তা প্রকাশ হয় 2022 এর শেষে। সেই সময়ে নিজেদের অযোগ্য জানিয়ে হুগলিতে নাম বাদ দেওয়ার আবেদন জমা পড়েছিল মাত্র 5টি। এখন সংখ্যাটা কয়েক গুণ। বিরোধীদের দাবি, কেন্দ্রীয় আবাস যোজনায় স্বচ্ছতা আনতে একাধিক ব্যবস্থা থাকা সত্ত্বেও নানা অনিয়মের আশ্রয় নিয়ে এই সব অযোগ্য উপভোক্তারা থেকে গিয়েছিলেন, যার জেরে 2022-23 অর্থবর্ষ থেকে ওই প্রকল্পে টাকা পাঠানো বন্ধ করে কেন্দ্র। 2022 এর ডিসেম্বরে তালিকা প্রকাশের আগে বিশেষ গ্রামসভাগুলি যথাযথভাবে না হওয়ায় গ্রামবাসীরা আপত্তি তোলার সুযোগ পাননি। ফলে দুর্নীতি থেকেই গিয়েছিল। সিপিএমের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য পূর্ণেন্দু চট্টোপাধ্যায় বলেন, যারা নাম কাটাচ্ছেন তাদের নাম তালিকায় আসে কি করে, সেটাই তো বড় প্রশ্ন। বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ বলেন, এটা আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দুর্নীতিতে ডুবে থাকা তৃণমূল নেতাদের সৎ সাজার নাটক। এ থেকেই বোঝা যাচ্ছে তৃণমূল দুর্নীতি করেছিল কিনা। পক্ষান্তরে আবাসে কোনো দুর্নীতি বা অনিয়ম ছিল না বলে দাবি করেছেন তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি রামেন্দু সিং রায়। তিনি বলেন, প্রকল্পটিতে অনেক বছর ধরে কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি। অনেকেই তার মধ্যে নিজের টাকায় বা ধার দেনা করে পাকা বাড়ি করে ফেলেছেন। তাই তালিকাতে নাম থাকলেও তারা বাড়ি পাবেন না। অনেকেই সেটাই জানিয়ে দিচ্ছেন। ভাইরাল সেই ভিডিওয় দেখা গিয়েছে, ঘরের ভিতরে নাচছেন মা এবং ছেলে। নাচের থেকেও বেশি অঙ্গভঙ্গি করছেন। নেপথ্যে ভোজপুরি গান বাজছে। আজকাল সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া বড় ব্যাপার নয়। প্রায়ই মজার বিভিন্ন বিষয়ে রিল বা ভিডিও পোস্ট করে ভাইরাল হন কন্টেন্ট ক্রিয়েটররা। তবে সম্প্রতি একটি নাচের ভিডিও পোস্ট করে ভাইরাল হওয়ার পাশাপাশি বিতর্কের মুখেও পড়েছেন এক মহিলা এবং তার সঙ্গে থাকা বালক। ভিডিওটি দেখে প্রশ্নও উঠেছে অনেক। নেটাগরিকদের একাংশের দাবি, ভিডিওয় যাদের দেখা গিয়েছে তারা সম্পর্কে মা ছেলে এবং তারা যেভাবে নাচছেন তা খুব একটা শালীন নয়। উল্লেখ্য, ইনস্টাগ্রামের সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ভাইরাল সেই ভিডিওয় দেখা গিয়েছে, ঘরের ভিতরে নাচছেন ওই মা এবং ছেলে। নাচের থেকেও বেশি অঙ্গভঙ্গি করছেন। নেপথ্যে ভোজপুরি গান বাজছে। কয়েক সেকেন্ডের সেই ভিডিওই ভাইরাল হয়েছে। নেটাগরিকদের একাংশের দাবি, ভিডিওয় ছেলেটি নিজের মাকে যেভাবে জড়িয়ে ধরছে এবং যেভাবে আচরণ করছে তা পুত্রসুলভ নয়। ছেলের সঙ্গে এরকম রিল বানানোর কারণে নেট মাধ্যমে প্রশ্নের মুখে পড়েছেন মহিলাও।